নেওয়াজ সোহাগ ভাই, স্পোর্টসে খুব আলটিমেট একটা টার্ম হচ্ছে পাইপলাইন। আমরা সিনিয়র টিমের কথা বলি, জাতীয় দলের কথা বলি, সব কিছুই আসলে নির্ভর করে জুনিয়র টিম বা পাইপলাইনের উপরে। সেই পাইপলাইনের কথা যদি বলি, কাবাডি ফেডারেশন এবার একটা অভূতপূর্ব একটা কাজ করেছে। সেটা হচ্ছে যে প্রায় সারা দেশেই বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে তাদের ইউথ টিম এসেছে এবং সেখানে তারা পারফর্ম করেছে। এই যে বড় একটা আয়োজন, এই ধরনের আয়োজন সাধারণত আমরা দেখি না, কারণ বড় বাজেটের প্রয়োজন হয়। কাবাডি ফেডারেশন এটা কিভাবে ম্যানেজ করলো এবং এই যে টুর্নামেন্ট, সেখান থেকে প্রাপ্তিটা আসলে কি? আপনি দেখেন প্রাপ্তি তো নাম্বার অফ ম্যাচ আর কন্টিনিউ প্রসেস যদি থাকে, এটার প্রাপ্তি তো অবশ্যই আছে। তো ফান্ডিং তো একটা বিষয় থাকে, সেক্ষেত্রে ধরেন এত বড় অ্যারেঞ্জমেন্ট করার মতো যে একটা পলিসি প্ল্যানিং সবাই ধারা সম্ভব হচ্ছে না, বা অনেক কারণে হচ্ছে না, ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা লজিস্টিক বিভিন্ন কারণে। বাট আলহামদুলিল্লাহ কাবাডি ফেডারেশনের যে টিম আছে, উই ক্যান ডু, তার থেকে বড় কিছু আমরা এই দেশে করেছি এক বছরের ভিতরে। তো জুনিয়র সেক্টর যেটা আমি বলছি, আপনি ইয়ুথ এশিয়ান গেমস, এখানে কিন্তু আপনার 58 ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেট হয়েছে, 42 মেয়ে টিম, 58 ছেলে টিম, এটা কিন্তু অনেক বড় নাম্বার। তো এই নাম্বারে যে আজকে আপনি দেখছেন স্ক্রিনে এখন দেখাচ্ছে, এরা কিন্তু ব্রোঞ্জ মেডেল নিয়ে আসছে। হ্যাঁ, এই স্ক্রিনে এই জিনিসটা দেখছিলাম এবং পাশে আরো কিছু জিনিস, যেই সাধারণত আমরা এই ধরনের টুর্নামেন্টগুলোতে কিন্তু এই যে গ্ল্যামারটা যেটা বোঝা যাচ্ছে যে ইউথ একটা টুর্নামেন্ট, সেখানে যথেষ্ট গ্ল্যামার ছিল, সেখানে ক্যামেরা ছিল এবং স্পন্সরগুলো আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা আসলে কিভাবে সম্ভব হলো? পুরো টুর্নামেন্ট আয়োজন করতে যেভাবে আয়োজন করেছেন আপনারা, এটা তো হিউজ অ্যামাউন্ট অফ মানির প্রয়োজন হয়েছে। সেটা আসলে ঠিক কত ছিল এবং এটা কিভাবে ম্যানেজ করলেন? দেখেন, আমরা কিন্তু বছর একটা ইয়ার ক্যালেন্ডার করি, তার সাথে আমরা বাজেট একটা অ্যাপ্রুভাল দেই ফর দ্য বোর্ড। তারপর আমরা টার্গেট সেট করি কি করব। ধরেন আমি যদি এই ইয়ুথ এশিয়ান গেমসে যাওয়ার আগে, আমি ফেব্রুয়ারিতে শুরু করেছি, আমি অক্টোবরে খেলতে গিয়েছি। এই যে একটা জার্নি আমার, এখানে আমার সারা বাংলাদেশে 350টি উপজেলাকে খেলাটা হওয়া, ওদের সবাইকে কানেক্ট করা, উপজেলা, ডিস্ট্রিক্ট, বিভাগ, এভাবে কানেক্ট হয়ে এটা সেন্ট্রালি আসছে। এই যে একটা জার্নি ছিল, অবশ্যই টাকা খরচ হয়েছে, হয়তো আমি নাম্বারটা বললাম না, বাট হিউজ অ্যামাউন্ট খরচ হয়েছে। বাট প্রাপ্তির জায়গাটা কিন্তু আলহামদুলিল্লাহ, 2টা সিলভার, জোড়া মেডেল, ব্রোঞ্জ, এটা কিন্তু আমার প্রথমবারের মতো এটা আসছে। এটা আমার সময় আসছে বা আমাদের সময় আসছে, বিষয়টা এরকম না, বাট কাজ করলে বা চেষ্টা থাকলে যে সম্ভব, এটা আমরা রাস্তাটা বলতে চাচ্ছি। এই যে ইউথ টুর্নামেন্ট হলো, সেখানে যারা চ্যাম্পিয়ন হলো, রানার্স আপ হয়েছে বা ব্রোঞ্জ মেডেল পেয়েছে, বা ব্রোঞ্জ, রৌপ্য বা স্বর্ণের কথাই বলি, আমরা সবসময় সচরাচর দেখে এসেছি যে বাংলাদেশের ক্রিকেট, ফুটবলে টাকা আছে, এদিকেই সবাই জনপ্রিয়তা বেশি, সবাই এদিকেই যেতে চায়। তবে কাবাডিতে এবার যেটা আমি অন্তত জানি, যে কোটি টাকার ওপরে তারা বোনাসই পেয়েছে। এটা কিভাবে সম্ভব হলো? আর সেটা আপনারা যদি এক্সাক্ট তথ্যটা হয়তো বা দেন, তাহলে দেখা যাবে যে কাবাডিতেও অনেকে উদ্বুদ্ধ হচ্ছে। দেখেন কোটি টাকার উপরেও এটা যেতে পারে। বেসিক্যালি কিছু কমিটমেন্ট তো আছে। কমিটমেন্ট বলতে অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে তাদেরকে অ্যাওয়ার্ড করেছে, আমরা ফেডারেশন থেকে অ্যাওয়ার্ড করেছি, এনএসসি সরকারের পক্ষ থেকে অ্যাওয়ার্ড করার চেষ্টা করছে, কিছু কর্পোরেট হাউসকে আমরা প্রপোজ করেছি, তারাও বলছে যে সার্বিক বিষয় বিবেচনা তারাও করার চেষ্টা করছে। এই যে মানে সালটা কিন্তু 25, এই যে এই পর্যন্ত এখানে কিন্তু এগুলো সম্ভব। আপনি দেখেন, আমরা একটা বোনাস দিয়েছি ওয়ার্ল্ড কাপের মেয়েদেরকে 20 লক্ষ টাকা ফেডারেশন, আমরা জুনিয়রদেরকে দিয়েছি 10 লক্ষ টাকা ফেডারেশন ফান্ড থেকে। আমরা এর আগে টেস্ট ম্যাচ খেলেছে, ইরানে মেয়েরা খেলেছে, ওখানেও তাদেরকে আমরা 10 লক্ষ টাকা দিই, ছেলেদেরকে আমরা ওখানেও তাদেরকে 5 লাখ টাকা দিয়েছি। মানে আমরা চাচ্ছি যে তারা যদি স্বাবলম্বী হয়, তারা যদি মনে করে যে না এখানে খেললে পয়সা আছে বা সম্ভাবনা আছে, এই স্বাবলম্বী টেন্ডেন্সিটা তৈরি করা হচ্ছে আমাদের কাজ। শুধু আপনার সংগঠকরা খরচ করবে, মাঠে খরচ করে প্লেয়ারকে নার্সিং করবে না, এটা না। আমরা কিন্তু দেখেন ওদের জন্য ইন্স্যুরেন্স আমরা করে রেখেছি। একটা খুব সারপ্রাইজিং ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি একটু আগেই বলছিলেন যে কাবাডি যেটা টেনে ধরে খেলা, এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মক হয়, হাস্যরসও সৃষ্টি করা হয়েছে। যে দেশের জাতীয় খেলা কাবাডি, যেটা মানে অন্যকে পেছনের দিকে টেনে ধরা, সেই দেশ আসলে বিভিন্ন সময় যখন ব্যর্থতার গল্পগুলো আসে, তখন এটাকে উদাহরণ হিসেবে নিয়ে আসা হয়, রেফারেন্স হিসেবে নিয়ে আসা হয়। তবে কাবাডিতে যে বাংলাদেশ এত ভালো করছে, এই যে বা 18 মাসেও যে আসলে দারুণভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, সেটা বা সেই গল্পগুলো একটু জানতে চাই। আপনাদের এই 18 মাসের প্রতিবন্ধকতা কতটা ছিল, এবং একই সঙ্গে এই যে পুরো প্রক্রিয়াটাই, সেটাতে কি শুধু কাবাডি ফেডারেশনের একক প্রচেষ্টাই সম্ভব হয়েছে, নাকি এখানে ক্রীড়া মন্ত্রণালয়েরও অবদান আছে? তা এখানে তো প্রথমত আপনাকে একটা টিম সিলেক্ট করতে হবে, যে যারা
এটাকে ভালো নার্সিং করতে পারবে। কাবাডির সম্ভাবনার জায়গা ধরেন এখানে সরকার পৃষ্ঠপোষক থাকতে হবে এবং গভর্নমেন্ট সার্ভিস সাপোর্ট যদি না থাকে এটা সম্ভব না। হিউজ কস্ট। আপনি আমাদের যদি বছরের প্ল্যান দেখেন 8 থেকে 10 কোটি টাকা আমাদের রেগুলার খরচের টাকা, সেখানে যে ইভেন্ট প্ল্যানিং এই টাকাগুলো কোত্থেকে আসবে? স্পন্সর আইদার গভর্নমেন্ট আইদার বিভিন্ন সেক্টর থেকে আসতে হবে এবং সেটা স্বচ্ছতার একটা বিষয় আছে। কাবাডিতে আসবে, কাবাডির দৃশ্যমান নাই বা দৃশ্যমান হইতে হবে। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে কাবাডি সম্ভাবনার জায়গা, গভর্নমেন্ট যদি এটাকে সাপোর্ট করে এবং আমাদের জাতীয় খেলা হিসাবে যদি স্ট্রাকচার বানানো হয় স্পোর্টসগুলোতে, যে এই স্ট্রাকচার ABC, তাহলে কিন্তু কাবাডি একটা জায়গাতে থাকবে। ওইটাকে যদি আমার যেহেতু অলিম্পিক খেলার মতো সুযোগ আছে, তো সেক্ষেত্রে আমাকে ওইভাবে যদি নার্সিং করে আমি কিন্তু ওই যে এই জায়গাতে আমার ফলস বা ডাউনফল আছে এগুলো কিন্তু ওভারকাম করতে পারবো। আর অন্যান্য ফেডারেশন, আপনি কাবাডিতে দায়িত্ব নিয়েছেন, কাবাডি বেশ কিছুদিন ধরেই আছেন, সেই কাবাডিতে একটা বড় পরিবর্তনও এসেছে। অন্যান্য ফেডারেশনগুলো পিছিয়ে আছে কেন? আপনি যে এই যে 8-10 কোটি টাকা প্রতি বছরের যেই ব্যয়ের কথা বললেন, যে পুরো টুর্নামেন্ট বা পুরো ইভেন্ট, যেই ইভেন্টগুলো থাকে পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য প্রয়োজন হয়, অন্যান্য ফেডারেশন তো অনেক ফেডারেশন এটা চিন্তাও করতে পারে না। সো ওই তাদের জন্য আসলে কি করণীয়, যে তাদের ফেডারেশনের কাজগুলো আসলে কি করতে পারে, যেহেতু আপনি মার্কেটিং সেক্টরটা অনেক ভালো বোঝেন? দেখেন, আপনাকে গোল সেট করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে স্পোর্টসকে স্ট্রাকচারে আনতে হবে ABCD ক্যাটাগরি ওয়াইজ। আপনি যদি মনে করেন যে আপনি অলিম্পিক আপনার টেরিটরি, আপনি ওই পর্যন্ত যাবেন, ওইটার পিছনে যা ফান্ডিং লাগে অ্যাজ এ মেডেল আপনাকে করতে হবে, এটা আমার পরামর্শ। আরেকটা হচ্ছে যদি আপনি এশিয়ান হন, এশিয়ান লেভেলে আপনার যদি আপনি মনে করি সাউথ হন সাউথ, আর আপনি যদি মনে যে আমি কন্টিনজেন্ট উপজায় খেলবো, যেমন চায়নাতে এক ধরনের খেলা হয়, কোরিয়াতে এক ধরনের খেলা হয়, ইন্ডিয়াতে এক ধরনের খেলা হয়, এটাই খেলবো, তো ওই লেভেলটা আপনার থাকতে হবে। আপনি যদি পুরো ফান্ডিংটাকে একটা সেক্টর ওয়াইজ আপনি কস্টে সেট করেন, তাহলে কিন্তু রেজাল্ট আসবে। আপনি কাবাডিতে রেজাল্ট আসতেছে কেন? প্রচুর পয়সা আমরা খরচ করছি, এটা কিন্তু দৃশ্যমান। আপনি পয়সা ছাড়া কিছু হবে না। বিকজ ডেফিনেটলি আপনার কাছে আবারও আসবো এবং এইটা নিয়েও একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনার কাছে আমার আছে। তবে দর্শক, পর ফিরলাম আরও একবার, দেখছেন এখন মাঠে, কথা বলছিলাম নতুন দিনের কাবাডি নিয়ে, আর সঙ্গে রয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। আমরা একটু আগে কথা বলছিলাম যে একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য সেখান থেকে পরিকল্পনা করতে হয়, সেই পরিকল্পনা অনুযায়ী যে কত টাকা ব্যয় হবে সেটার হিসাবটাও করতে হয়। তবে একই সঙ্গে আয়ের হিসাবটাও নিশ্চয়ই থাকে আপনাদের। আপনি একটু আগে বলছিলেন যে একটা টুর্নামেন্ট আয়োজন করতে বা পুরো বছরের কাজকর্ম পরিচালনা করতে বেশ কয়েক কোটি টাকার প্রয়োজন হয়। তবে এই যে হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনারা খরচ করছেন, সেখান থেকে আসলে কি আপনাদের পর্যাপ্ত আয় আসে, নাকি অন্যান্য ফেডারেশনের যেই গল্পটা আছে যে আয়ের চেয়ে ব্যয় বেশি, সেই গল্পটা আপনাদের ক্ষেত্রে? না, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সবার জন্য একই ক্যারেক্টার ইউজ হচ্ছে পেমেন্ট স্ট্রাকচারে। বিকজ গভর্নমেন্ট আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট করছে, ধরেন রেগুলার সাপোর্ট যেটা আছে, এটা দিয়ে আমাদের সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল, যার কারণে ইন্টারন্যাশনাল টেরিটরি গেলে গভর্নমেন্টের কিছু ফান্ডিংয়ের সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা হোস্ট করেছি একটা টুর্নামেন্ট, গভর্নমেন্ট আমাদেরকে ফান্ডিং করেছে, আমরা বিভিন্ন জায়গায় খেলতে গিয়েছি, গভর্নমেন্ট এইভাবে কিন্তু আমরা একটা মেকআপ করে নিয়েছি। এই পরিস্থিতিতে এখন ধরেন একটা নির্বাচিত সরকার আসছে, এখন একটা পলিসি থাকবে, প্ল্যান থাকবে। আমি মনে করি যে এটা একটা জায়গাতে যাবে এবং আমি মনে করি যদি আপনি একটা প্ল্যান করেন, বছরে আমি 6টি ম্যাচ খেলবো, 6টি ইভেন্ট করব, 8টি ইভেন্ট করব, আমার গোল এটা হবে, আমার প্রাপ্তি খাতায় আমি কী লিখবো, আমার এই প্লেয়ার কোথায় যাবে, তার প্ল্যান কি, এই যে একটা প্ল্যান ডে ওয়ান, মানে এখানে কিন্তু যদি আপনি স্পোর্টস ইন্ডাস্ট্রি হিসাবে কাবাডি দেখেন, তাহলে কিন্তু আপনাকে প্রতিদিনের প্রতি সেকেন্ডের হিসাব আপনাকে করতে হবে। ইটস এ সেলস প্রোডাক্ট যদি এইভাবে আপনি দেখেন। আর যদি মনে করেন যে না, আসলাম, খেললাম, চলে গেলাম, যা হয় ভাই, এটা না। আপনাকে টিম তৈরি করতে হবে এবং টিম নিয়ে মাঠে নামতে হবে, প্রত্যেক জায়গায় কাজ করতে হবে। ক্ষমতার পালাবদল হয়েছে, ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি বলছেন যে যদি পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে ডেফিনেটলি এখানে আরও উন্নতি সম্ভব। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আপনাদের কোনো কথা হয়েছে কিনা, বা আপনাদের সাথে সব ফেডারেশনের সাথে তাদের একটা দিন বসার কথা রয়েছে, সেই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা? হ্যাঁ, ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের 23 তারিখে মিটিং আছে NSCর ইয়েতে। আমরা ওখানে, সেখানে কি শুধু আপনারাই না, সব ফেডারেশনের সাথে বসবেন। তো ইন্ডিভিজুয়ালি উনিও বসতে পারে, বাট ওনার একটা ম্যাচেস যেটা উনি আসার পরে বলছেন, আমার কাছে ভালো লাগছে যে ইন্ডাস্ট্রি তৈরি করতে চায়। কাবাডির আসলে কাবাডির স্পোর্টসে 2 রকমের হয়, একটা হচ্ছে গিয়ার, দ্যাট ইজ এ ইকুইপমেন্টাল, আর একটা হচ্ছে
খেলা, ধরেন আপনি এশিয়ান গেমস হোস্ট করলেন, এসএ গেমস হোস্ট করলেন, এই ধরনের অনেক কিছু আমাদের প্রোডাক্ট হিসাবে দাঁড়াইতে পারে। বাট ইন্ডিভিজুয়ালি কিছু স্পোর্টস আপনার এক্সচেঞ্জ প্রোগ্রাম হিসাবে প্রোডাক্ট হতে পারে। আমি যেটা বলছি, আমি ধরেন কাবাডি ফেডারেশনের সেক্রেটারি হওয়ার পরে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি কিন্তু নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ 4th নেশন সাইন করেছি এক্সচেঞ্জ প্রোগ্রাম। ওনারা আমাদের দেশে আসবেন, আমরা ওনাদের দেশে যাব, বিভিন্ন সাবজেক্ট, বয়স ভিত্তিক কোচিস ট্রেনিং। এখন আমি ভাবছি ইউরোপের 6টি দেশের সাথে সাইন করব, তারা বাংলাদেশে আসবে এক্সচেঞ্জ প্রোগ্রাম। অলরেডি আমি হাঙ্গেরির সাথে কথা বলছি, আমার একটা ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ও হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটিতে কাবাডি দিয়ে কাজ করছে। আমি যদি ভুল না করে থাকি 2021 সাল থেকে আপনি কাবাডি ফেডারেশনে আছেন। আমি 17 থেকে আসছি, 17 থেকে আছেন। অফিস 21 থেকে আমি হচ্ছে এজ এ অফিস পার্ট, অফিসিয়াল পার্ট হিসেবে কাজ করছেন। আপনি বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন, আমরা দেখেছি বা সেই অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি বিভিন্ন সময়ে, যে যারা আসলে অনেক বেশি কাজ করতে চায় তারা বিভিন্ন ধরনের সম্মুখীন হয়। আপনার কি এই ধরনের কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, আমি হচ্ছি, প্রতিনিয়ত হচ্ছি, বাট আমি কিন্তু আল্লাহর উপর ভরসা রাখছি। আমাকে অনেক ডিস্টার্ব করা হচ্ছে, বাট আমি আমার কাজটুকু করছি। আমি এখানে সবার আগে দেশ, বাংলাদেশের খেলা, বাংলাদেশের ঐতিহ্য লালন ধারণ করতে হবে, সেই জন্য আমি কাজ করছি। যে যত ডিস্টার্বই করুক, আমি এগুলা। আরও একটা জিনিস জানতে চাই যে ক্রিকেট ফুটবল যখন মাঠে খেলা হয় তখন দর্শক গ্যালারি থেকে সেই উল্লাস, সেই উৎসাহটা দেখি আমরা, প্লেয়ারদের উৎসাহটা দেখি। আর জাতীয় খেলা কাবাডিতে আসলে দর্শকের সেই চিত্রটা আমরা দেখতে পাবো কিনা, ঠিক কতদিন সময় লাগবে বা আদৌ এটা সম্ভব কিনা? এটা অবশ্যই সম্ভব। জনপ্রিয়তার শীর্ষে খেলা এখনও কাবাডি। আপনি যদি অ্যানালাইজ করেন, আমার দেশের সংস্কৃতি হচ্ছে কাবাডি, এটা আমার হার্ড, এটা আমি জাতীয়, আমার ন্যাশনাল। আমি ফুটবল ভালো, সারা পৃথিবীতে ফুটবলের ক্রেজ আছে, ক্রিকেটের আছে, বাট ওটা আমার সংস্কৃতি নয়। তো আমি যেহেতু কাবাডি, আমার কাবাডিকে একটু মানুষের যদি একটু সাপোর্ট থাকে, সেটা আমি পয়সার কথা বলছি না, একটা ভালো কথা বললেও সাপোর্ট হয়, একটা ফটোগ্রাফার যদি ভালো একটা ছবি তুলে প্রেসে দেয়, সেটাও কিন্তু একটা সাপোর্ট হয়। এরকমভাবে যদি সাপোর্ট আসে, এই কাবাডির যে ফিরে যাওয়া, যে আমাদের যে সিলভার ছিল হারিয়েছি, আমরা গোল্ড পর্যন্ত যেতে পারবো। সেই জন্য কাজ করতে হবে এবং মানুষকে ব্যক্তিগত অ্যাটাক করে লাভ নাই, কাজটাকে মূল্যায়ন করতে হবে। আমি তো একটা চেয়ার। ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ নেওয়াজ সোহাগ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। কাবাডি আমাদের জাতীয় খেলা এবং জনপ্রিয়তার দিক থেকেও আসলে ততটাই মানে জনপ্রিয়তা পাবে কাবাডি। ক্রিকেট ফুটবলের পাশাপাশি কাবাডির নামটা বাংলাদেশে উচ্চারিত হবে অনেক বেশিভাবে, সেটাই আসলে প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক,